মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সি ওয়েভসের সেকেন্ড ক্লাস। তো আজকে যে বিষয়গুলো পড়াবো সেটি হচ্ছে জেনারেশন অফ সি ওয়েভস, অর্থাৎ সমুদ্র তরঙ্গের উদ্ভব কীভাবে হয়, এবং টাইপস অফ সি ওয়েভস, কত প্রকারের সমুদ্র তরঙ্গ হয়। এই দুটো বিষয় নিয়ে তোমাদের সামনে আজকে আমি আলোকপাত করব। তো প্রথমে জেনারেশন অফ সি ওয়েভ সম্পর্কে, অর্থাৎ কী কী কারণের দ্বারা এই সমুদ্র তরঙ্গের উদ্ভব ঘটে সেই বিষয়গুলো জানব। তো আমি খুব শর্টের মাধ্যমে আলোচনা করতে চাইছি এই তরঙ্গের উদ্ভব সম্পর্কে। তোমরা বই থেকে আরও ডিটেলস ভালো করে পড়ে নেবে। তো আমরা প্রথমে যদি দেখি তাহলে দেখব যে অ্যাটমসফিরিক যে সার্কুলেশনটা ঘটে থাকে এবং বায়ুপ্রবাহ, এই দুটো কারণে কিন্তু সাধারণত সমুদ্র তরঙ্গের উদ্ভব হয়। আবার যদি দেখি যে মহাসাগরের বিভিন্ন যে ঘনত্বযুক্ত জল, সেই জলপুঞ্জের সঞ্চালনের ফলেও কিন্তু হয়ে থাকে। যেমন টারবিডিটি কারেন্টের ফলে কিন্তু সবথেকে বেশি পরিমাণে কিন্তু স্রোতের পরিমাণটা হয়ে, অর্থাৎ ওয়েভের পরিমাণটা হয়। তৃতীয় নাম্বার যদি দেখি তাহলে দেখব যে মহাসাগরের যে মাস মুভমেন্ট, অর্থাৎ ভরের যে সঞ্চালন ঘটে, তো এরূপ ঘটনার ক্ষেত্রে উপকূলীয় অঞ্চলে ভূমিধসের মাধ্যমে কিন্তু এই ধরনের সমুদ্র তরঙ্গের উদ্ভব ঘটে থাকে। তারপরে যদি দেখি সমুদ্র তলদেশে ভূসংস্থানিক যে ক্রিয়াকলাপ, যেমন চুক্তি সংগঠন, ঠিক আছে, তারপরে ধরো অগ্নুদ্গম, এই সমস্ত কারণের দ্বারাও কিন্তু সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়ে থাকে। এরপর সমুদ্রের অভ্যন্তরে ভূমিকম্পের ক্রিয়াশীলতা। তারপরে যদি দেখি তাহলে দেখব সূর্য এবং চন্দ্রের যে মহাকর্ষ বল, অর্থাৎ জোয়ার ভাটা, এই জোয়ার ভাটার ফলেও কিন্তু সমুদ্র তরঙ্গের উদ্ভব ঘটে থাকে। তাছাড়াও বায়ুমণ্ডলীয় যেমন ঝড়, অর্থাৎ ক্রান্তীয় ঘূর্ণবাদ, এর ফলে যেমন জলোচ্ছ্বাস ঘটে থাকে, অর্থাৎ সুনামিটা ঘটে থাকে। তারপরে কিছু বিষয় রয়েছে যেমন মনুষ্যসৃষ্ট কারণ, যেমন যদি দেখা যায় যে বৃহৎ একটা বাণিজ্যিক জাহাজ চলাচল করছে, অথবা সমুদ্রের অভ্যন্তরে আণবিক বিস্ফোরণের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও এই ধরনের তরঙ্গের কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই যে আমরা বিষয়গুলো শুনলাম, এই বিষয়গুলো তোমরা পয়েন্ট আউট করবে এবং পয়েন্ট আউট করার পরে তোমরা সুন্দরভাবে এটা নোটস তৈরি করবে। এবং আমার নিজস্ব ব্যক্তিগত যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8001806938, এই নাম্বারে সেন্ড করবে। তাহলে এইখান থেকে যে প্রশ্নটা তোমরা করবে সেই প্রশ্নটি হলো যে সমুদ্র তরঙ্গের উদ্ভবের কারণগুলি বিস্তারিত ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। এইবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইপস অফ সি ওয়েভস, অর্থাৎ সমুদ্র তরঙ্গের যে অনেকগুলো প্রকারভেদ রয়েছে সেই প্রকারভেদগুলি সম্পর্কে আমরা আলোচনা করব। তো সাধারণত এই সমুদ্র তরঙ্গের প্রকারভেদকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ অভিমুখ অনুসারে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ। তারপরে দেখো দ্বিতীয় যেটি রয়েছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশনস, অর্থাৎ কার্য অনুসারে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ। তারপরে লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফরমেশন অ্যান্ড নেচার, অর্থাৎ গঠন ও প্রকৃতি অনুসারে সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটি হলো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ডিরেকশন, অর্থাৎ সমুদ্র তরঙ্গের অভিমুখের ভিত্তিতে যে শ্রেণীবিভাগ করা হয়েছে সমুদ্র তরঙ্গের, সেই বিষয় দুটো সম্পর্কে আমরা জানব। তো এই সমুদ্র তরঙ্গের অভিমুখ অনুসারে সাধারণত সমুদ্র তরঙ্গে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে সোয়াশ এবং অপরটি হচ্ছে ব্যাকওয়াশ। এই দুটো ভাগ হচ্ছে সাধারণত সমুদ্র তরঙ্গের।
তাহলে সোয়াশ যেটি, তার বাংলা প্রতিশব্দ হচ্ছে সমুদ্র তরঙ্গ। ঠিক আছে, তাহলে প্রথমে জানবো সমুদ্র তরঙ্গ কী। তো এই তরঙ্গ যখন সমুদ্র থেকে এসে, অর্থাৎ এই দিকটা আমরা যদি পুরোটা সমুদ্র দেখি, ঠিক আছে, এই অঞ্চলটা থেকে এই দিকটাতে আমরা পুরোটাই সমুদ্র দেখছি, তাহলে এই সমুদ্র থেকে যখন গভীর উপকূল পেরিয়ে আসে, অর্থাৎ এই অঞ্চলগুলো উপকূলীয় অঞ্চল, তো এই উপকূল অঞ্চল যখন পেরিয়ে আসে তখন কি হয়, এই সৈকত ভূমিতে কিন্তু আছড়ে পড়ে। কি আছড়ে পড়ে? তরঙ্গ। তখন তাকে বলা হয় সম্মুখ তরঙ্গ। ঠিক আছে, আর যেটি রয়েছে ব্যাকওয়াশ বা পশ্চাৎগামী তরঙ্গ, এটা কি? এই বিষয়টা যদি আমরা দেখি তাহলে দেখব যে এই যে সম্মুখ তরঙ্গ, এই সম্মুখ তরঙ্গের সৈকতের ওপর আছড়ে পড়া যে তরঙ্গ, সেটা কি হয়, আবার ভূমির ঢাল বরাবর সমুদ্রের দিকে কিন্তু ফিরে যায়। দেখো এর অভিমুখটা কিন্তু এই সমুদ্রের দিকে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে সমুদ্র থেকে আমরা দেখলাম প্রথমে উপকূলে আছড়ে পড়লো, এবং উপকূলে আছড়ে পড়ার পর আবার পুনরায় কী হচ্ছে, সেটা সমুদ্রের দিকে ফিরে আসছে। তাহলে যেটা আমরা দেখলাম যে বিশাল একটা সমুদ্র তরঙ্গ যেটি উপকূলে আছড়ে পড়লো এবং পরবর্তী সময়ে উপকূলীয় অংশ থেকে পুনরায় আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তো এটাই হচ্ছে সাধারণত ব্যাকওয়াশ। এখানে একটা জিনিস মনে রাখবে, এটিকে সাধারণত অন্ততরঙ্গই বলা হয়। এবার অন্ততরঙ্গ বা ইন্টারওয়েভ কি? ঠিক আছে, তাহলে এই ইন্টারওয়েভটা কি আমরা সেটা একটু জেনে নেব। তাহলে দেখো, যেহেতু সোয়াশ, এই সোয়াশের নিচ দিয়েই ব্যাকওয়াশটা কি হচ্ছে, সমুদ্রে ফিরে আসে। তো এই নিচ দিয়ে ফিরে আসে বলে এই পশ্চাৎগামী তরঙ্গের আর এক নাম হচ্ছে অন্ততরঙ্গ বা তলদেশীয় প্রবাহ বা ইন্টারওয়েভ। ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়টা আমরা জানলাম। এইবার আমরা যেটি জানব সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফাংশন, অর্থাৎ কার্য অনুসারে সমুদ্র তরঙ্গের যে শ্রেণীবিভাগ, সে শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা জানব। তো এই কার্য অনুসারে সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ এবং একটি হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ। তো ডিস্ট্রাকটিভ ওয়েভটা কি? ডিস্ট্রাকটিভটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ এবং কনস্ট্রাকটিভটি হচ্ছে গঠনকারী তরঙ্গ। তাহলে আমরা প্রথমে জানব এই ডিস্ট্রাকটিভ ওয়েভ বা বিনাশকারী। তাহলে আমরা প্রথমে জানব এই বিনাশকারী বা ডিস্ট্রাকটিভ ওয়েভটা কি। তো ধরো প্রচণ্ড ঝড়, এই ঝড়ের ফলে কি হয়, এর আগে বললাম জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, অর্থাৎ জলোচ্ছ্বাস হওয়া মানেই সুনামির একটা প্রাদুর্ভাব। তো এই সুনামির যখন আবির্ভাব ঘটে তখন বিশাল আকৃতির সমুদ্র তরঙ্গ কি হয়, সোয়াশের দিকে আছড়ে পড়ে সম্মুখভাগে। তখন কি হয়, ওই তরঙ্গ যখন পশ্চাৎগামী তরঙ্গ রূপে ফিরে যায় তখন কি হয়, মধ্যাকর্ষণ যে শক্তি, সেই মধ্যাকর্ষণ শক্তির অনুকূল প্রভাবের প্রত্যাবর্তনের ফলে ওই সম্মুখ তরঙ্গর তুলনায় যখন তার শক্তি বেড়ে যায় তখন কি হয়, ওই সম্মুখ তরঙ্গ পশ্চাৎগামী তরঙ্গের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, যার ফলে সম্মুখ তরঙ্গের যে কার্যকারী ক্ষমতা, সেই কার্যকারী ক্ষমতা কিন্তু অনেক গুণ কমে যায়। এর ফলে অধিক শক্তিশালী যে পশ্চাৎগামী তরঙ্গ, সেই তরঙ্গের প্রভাবে তখন উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত যে সমস্ত পদার্থ সেগুলো সমুদ্রে গর্ভের দিকে কিন্তু চলে আসে। এর ফলে কি হয়, ওই সময় জলোচ্ছ্বাস, সুনামি প্রভৃতি যে শক্তিশালী তরঙ্গ, সেই তরঙ্গের মাধ্যমে উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয় এবং বিনষ্ট হয়। এই জন্য এই তরঙ্গটাকে সাধারণত বলা হয়
ডিস্ট্রাকটিভ ওয়েভ বা বিনাশকারী তরঙ্গ। এইবার আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ বা গঠনকারী তরঙ্গ কী। তাহলে গঠনকারী তরঙ্গ কী? সেটি হচ্ছে যে ছোট ছোট এই ধরনের যে ছোট ছোট যে সামুদ্রিক তরঙ্গ, সেই সামুদ্রিক তরঙ্গগুলো কি হচ্ছে কম শক্তিশালী হয়। তো এই কম শক্তিশালী হওয়ার জন্য এই জাতীয় তরঙ্গ সোয়াশের তুলনায় ব্যাকওয়াশ কিন্তু দুর্বল হয়, যার ফলে কি হয়, তরঙ্গের প্রভাবে ফলে যে ক্ষয়জাত পদার্থ, সেই ক্ষয়জাত পদার্থ সৃষ্টিগুলো ব্যাকওয়াশের মাধ্যমে সমুদ্রে কিন্তু আসতে পারে না। ঠিক আছে, তখন কি হয়, সেগুলো এই তটভূমিতে কিন্তু সঞ্চিত হতে থাকে এবং উপকূল ভাগ গঠন করে, যার জন্যে এদেরকে কনস্ট্রাকটিভ ওয়েভ বা গঠনকারী তরঙ্গ বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কার্যাবলীর ভিত্তিতে সমুদ্র তরঙ্গের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে জানলাম। এইবার আমরা যে বিষয়টি নিয়ে জানব সেটি হচ্ছে কনস্ট্রাকটিভ 3 নম্বর যেটি, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ফরমেশন অ্যান্ড নেচার, অর্থাৎ গঠন এবং প্রকৃতির ভিত্তিতে শ্রেণীবিভাগ। তো এটি সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যেটিকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। একটি হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটিকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, তাহলে প্রথমে জানবো ট্রান্সভার্স যে ওয়েভ, সে বিষয়টা সম্পর্কে। তাহলে উন্মুক্ত যে সমুদ্র, যদি আমরা এই ধরনের উন্মুক্ত সমুদ্রটা দেখি, তাহলে দেখব যে এর উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহের সংঘর্ষের ফলে কি হয়, অর্থাৎ যে ঘর্ষণ হয় সমুদ্রপৃষ্ঠের সঙ্গে, তখন জলরাশিতে গতির সঞ্চারণ ঘটে এবং এর ফলে জলকণা বা জলরাশি সমূহ একটা বৃত্তাকারে ওঠানামা করে। এই বিষয়টা, অর্থাৎ এই তরঙ্গ শীর্ষটা আমরা যদি দেখি, তাহলে দেখব যে এইখানে কিন্তু এরকমভাবে কিন্তু কুণ্ডলী আকারে ওঠানামা করছে। তখন এইভাবে সমুদ্রপৃষ্ঠের জলরাশির ওপর নিচে ওঠানামা বা উল্লম্বভাবে ওঠানামা করে, তখন এই ধরনের অনুপ্রস্থ তরঙ্গের সৃষ্টি হয়। ঠিক আছে, আর লঙ্গিটিউডানাল যে ওয়েভ, সেটি হচ্ছে যে উল্লম্বভাবে ওঠানামা করা যে তরঙ্গ, অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ, সেটি গভীর সমুদ্র পেরিয়ে যখন উপকূল ভাগে এসে কি হয়, ধাক্কা খায়, তখন কি হয়, সমুদ্র বক্ষে সেই তরঙ্গের কিন্তু ভাঙন ঘটে। ফলে সমুদ্রের যে জলকণা রাশি, সেটি বৃত্তাকার আবর্তন পথ ক্রমশ পরিমাণে উপবৃত্তাকার হতে থাকে এবং শেষে তরঙ্গটি উল্লম্বভাবে কি করে, ওঠানামা করার পরিবর্তে তটভূমির, এইখানে দেখো, তটভূমির সমান্তরালে উপকূলের দিকে আছড়ে পড়ে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এইবার আমরা আরেকটি মূল বিষয় জানব, সেটি হচ্ছে ঊর্মিভঙ্গ। ঠিক আছে, তো প্রথমে ঊর্মিভঙ্গের ক্ষেত্রে একটি, দুটি এবং এই তিনটি ছবি কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তো দেখো ঊর্মিভঙ্গ কী। তো ঊর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। ঠিক আছে, তাহলে কি বললাম, ঊর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ বা ওয়েভ। ঠিক আছে, এইবার আমরা যেটি জানব যে গভীর যে সমুদ্র, সেই গভীর সমুদ্র থেকে যখন উপকূলের দিকে
ছুটে আসে কি তরঙ্গ, তখন সমুদ্র তরঙ্গ কিন্তু ক্রমশ হ্রাস পায়। দেখো এই আমরা দ্বিতীয় ছবিটা যদি দেখি তাহলে দেখব এইখানে কিন্তু তরঙ্গের যে দৈর্ঘ্য সেটা কিন্তু অনেক, কিন্তু ফার্স্ট যে এই ছবিটা যদি দেখি তাহলে দেখব যে এইখানে কিন্তু তরঙ্গের আকারটা বড় হচ্ছে এবং দৈর্ঘ্যটা কিন্তু কম হচ্ছে। ঠিক আছে, তরঙ্গের উচ্চতাটা বৃদ্ধি পাচ্ছে এবং দৈর্ঘ্য কম হচ্ছে। এর ফলে এখানে একটি কুণ্ডলী আকার কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই রকমভাবে কিন্তু কুণ্ডলী আকারের কিন্তু সৃষ্টি করছে। তাহলে এই যে কুণ্ডলী আকার, সেই কুণ্ডলী আকার সৃষ্টি হওয়ার ফলে এখানে যে সমুদ্রের যে জলরাশি সেটি উপকূলের দিকে ঝুঁকে পড়ে এবং ভেঙে যায়, তখন সেটাকে আমরা বলবো ঊর্মিভঙ্গ। তাহলে ঊর্মি শব্দের অর্থ ঢেউ এবং ভঙ্গ শব্দের অর্থ হচ্ছে ভাঙন, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের ভাঙন। ঠিক আছে, তো এই ঊর্মিভঙ্গ প্রধানত 3টি পর্যায়ে সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে। তো প্রথম পর্যায়ে আমরা যদি দেখি তাহলে দেখব ফার্স্ট ফেজটা আমরা যদি দেখি তাহলে দেখব যে উচ্চতা বাড়তে বাড়তে তরঙ্গের যে অবয়ব সেটি কুণ্ডলী হয়ে আঁকশি বলতে তোমরা বড়শি দেখেছো হুঁকাকৃতির, সেই বড়শির মতোকেই বলা হয় আঁকশি, যেটা তোমার নোঙরের মতো হয়ে থাকে। তো এটি সবেগে কিন্তু এগিয়ে যায়। তো এই পর্যায়টিকে প্লাঞ্জ নামে অভিহিত করা হয়। এই যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাঞ্জ। তারপরে আমরা যদি সেকেন্ড ফেজ দেখি তাহলে দেখব কি, তাহলে দেখব যে এখানে ঊর্মিভঙ্গের পর তরঙ্গের জলরাশি যখন সমুদ্রের সৈকতের ওপর আছড়ে পড়ে, অর্থাৎ সম্মুখ তরঙ্গ করে বা সোয়াসের সৃষ্টি করে। থার্ড ফেজ যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে দেখব যে এখানে সাধারণত যে বিষয়টি, সেখানে জলরাশি ভূমির ঢাল বরাবর মধ্যাকর্ষণ টানে পুনরায় আবার সেটি সমুদ্রের দিকে কিন্তু ফিরে যায়। এটাকে আমরা ব্যাকওয়াশ বলি। তো অনেক সময় সমুদ্রের জল উপকূলের দিকে কিন্তু আসে এবং সমান্তরালে প্রবাহিত হয়, একে তখন আমরা বলবো অনতটীয় প্রবাহ। মানে এইদিকে কি দেখলাম, উপকূল বরাবর এটা সমুদ্রের গভীর দিয়ে প্রবাহিত হয়ে আসছে, কিন্তু দেখা যাচ্ছে সেটি উপকূলের দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বায়ুপ্রবাহের যদি দিকবিক্ষেপণ ঘটে তাহলে এই প্রক্রিয়াটি কিন্তু হয়ে থাকে। তখন এখানে কি হয়, দুটি অনতটীয় প্রবাহ, অর্থাৎ দেখো এই দিকে যেটা প্রবাহিত হচ্ছে সেটি একটি অনতটীয় প্রবাহ, আবার যখন এটি একটি প্রবাহিত হচ্ছে এটাও একটি অনতটীয় প্রবাহ। তখন এই দুটি অনতটীয় প্রবাহ যখন উভয় দিক থেকে এসে একত্রে মিলিত হয়ে অধিক ঢাল বরাবর সমুদ্রের গর্ভের দিকে প্রবলভাবে, দেখো একটা উপকূলের দিকে যাচ্ছে এবং একটি সমুদ্র গর্ভের দিকে যাচ্ছে, তখন কি হয়, সেটিকে তলদেশীয় প্রবাহ বা বটম ফ্লো বলা হয়। ঠিক আছে, কি বললাম, সেটাকে তলদেশীয় প্রবাহ বা বটম ফ্লো বলা হয় বা চোরার স্রোত। তো এখানে তটভূমির যে অংশ ঊর্মিভঙ্গ ঘটে, ধরো এই জায়গাটাতে ঊর্মিভঙ্গ ঘটছে, সেখানে কিন্তু পলি বালি জমে যে চর গঠিত হয় তাকে ঊর্মিচর বা ব্রেক পয়েন্ট বার বলা হয়। কি বললাম, ব্রেক পয়েন্ট বার বা ঊর্মিচর বলা হয়। তাহলে আজকে তোমাদের ক্লাসে সাধারণত এই পর্যন্ত আলোচনা করা হলো। নেক্সট ক্লাসে আরও এই সি ওয়েভ থেকে আরও বিস্তারিত আমরা জানব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।